কারণটা হচ্ছে তারেক রহমানের পাকিস্তান যাত্রা। পাকিস্তান যাত্রা মানে পাকিস্তানের দিকে তাদের মনোযোগটা আরো স্পষ্ট হয়েছে। শিক্ষামন্ত্রী পাকিস্তান থেকে ঘুরে এসে বলেছেন তাদের শিক্ষা ব্যবস্থায় নাকি তিনি খুবই মুগ্ধ, অথচ পাকিস্তানের শিক্ষার মান বাংলাদেশেরও পিছনে। তারেক রহমান পাকিস্তান যাবেন আমরা আশা করছি, ও পাশাপাশি আমরা আশা করব এই সুযোগে তিনি করাচিতে তার দাদা দাদির কবর জিয়ারত করতে যাবেন। তার দাদা দাদির কবর করাচিতে, রাজনৈতিক কারণে জিয়াউর রহমানও কোনোদিন যান নাই, তারপরে খালেদা জিয়াও যান নাই, রাষ্ট্র ক্ষমতায় আসেন, তারেক রহমান আসলে যাবেন। মগজের মধ্যে যদি সারাক্ষণ পাকিস্তান পাকিস্তান থাকে, এই কথাগুলো তো বের হবেই স্বাভাবিকভাবে। কারণ হচ্ছে যে ওনাদের পাকিস্তান কানেকশনটা তো শুধু আজকে না, আপনি যেটা বললেন জিয়া রহমান সাহেবের পিতা উনি পশ্চিম পাকিস্তানে কাজ করতেন, স্বাভাবিকভাবে সেখানে উনি আমরা যেটুকু জানি জিয়া রহমান সাহেবেরও কিন্তু উনি করাচিতে লেখাপড়া করছেন এবং সেখানে আপনার ওনার সেটাই বড় হওয়ার কারণে বাংলা লিখতে পারতেন না, বাংলা লিখতে পারেন নাই, মানে পড়তেও পারেন নাই, এবং ওই পাকিস্তানি ভাবধারাই উনি গড়ে উঠছেন। এবং আমরা যেটুকু জানি ওনার সাথে উনি পাকিস্তান গোয়েন্দা সংস্থা মানে যখন কি সেনাবাহিনীতে ছিলেন ওদের গোয়েন্দা সংস্থাতে উনি কাজ করতেন, এবং মানে সুতরাং তার এই কানেকশনটা সেই বিএনপি যখন সৃষ্টি হয় তখন থেকে ছিল বলে আমরা জানি। তো ওইগুলো হয় কি অনেক সময় প্রকাশ্যে বলা যায় না, কারণ হচ্ছে এসব বিষয় তো কারো কাছে হাতে প্রমাণ থাকে না। তো আমরা মানে জানলেও অনেকে বলে না। আর এখন যেহেতু এই বাংলাদেশে তো দীর্ঘদিন তো 75 সালের পরে একটা দীর্ঘ সময় আমরা কিন্তু ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি সামরিক শাসনের মানে অধীনে ছিলাম, এবং আমাদের যে মুক্তিযুদ্ধের মূল চেতনাটা ছিল একটা সেকুলার বাংলাদেশ, আমরা এটা থেকে তো সরে যেতে বাধ্য হয়েছিলাম 75 সালেই। এবং সেটা থেকে কিন্তু আপনার যে গত 17 বছর, সেই 17 বছরও কিন্তু আমরা সেটা থেকে বের হইতে পারিনি। কারণ এখানে একটা আপনার ভিতরে একটা পারসেপশন বাংলাদেশে তৈরি হয়েছে যে ওরা হইলো মানে আপনার তারা ইসলামকে ধারণ করে, ওই যে বিএনপি, জামাত, তারপরে আপনার even জাতীয় পার্টিও, কারণ এরশাদ সাহেবের সময় তো আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম হইলো। কারণ একটা রাষ্ট্রের ধর্ম কিভাবে হয়, মানে ধর্ম কিভাবে রাষ্ট্রের হয়, রাষ্ট্রধর্ম কিভাবে হয় ঠিক জানি না। আজকে কি অন্য কোনো দেশ আছে না তাদের রাষ্ট্রধর্ম আছে, আমি ঠিক জানি না। কারণ হচ্ছে যে কি রাষ্ট্র তো কোনো একটা আপনার একটা ধর্মকে পালন করে, হিউম্যান বিং। পশুর তো কোনো ধর্ম নাই, কারণ তার কোনো বুদ্ধি নাই, কিছু নাই, তার একটা মানে আলাদা। জাতীয় ফল কাঁঠাল, জাতীয় ফল ইলিশ, জাতীয় মাছ ইলিশ। আচ্ছা ভাই, ইলিশের তো একটা অস্তিত্ব আছে নাকি? ইলিশ তো দেখা যায়, তারপরে জাতীয় পাখি তো দেখা যায়। ধর্ম তো মানুষের ভিতরের জিনিস নাকি? প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত বিশ্বাস। আপনি মনে করতে পারেন রাজাক ভাই, এরশাদ যখন চরম একটা রাজনৈতিক আন্দোলনের মুখে আন্দোলনটাকে বিপদগামী করার জন্য ওই সময় এই ঘোষণা দিয়েছেন। আর এখন দেখেন যে ভদ্রলোকরা রাষ্ট্রধর্মকে ইসলাম করছেন, ওই ভদ্রলোকের জীবন আচার সম্পর্কে আপনি জানেন, উনি ধর্মকর্ম কি পালন করতেন এটা আমিও জানি, আপনিও জানেন, বাংলাদেশের সমস্ত মানুষ জানে। ওনার সম্পর্কে যে সকল প্রচারণা আছে বা যেসব মানে সত্য ঘটনা আছে, এগুলো দিয়ে তো উনি তো আসলে মসজিদে নামাজে যেতেন, উনি শুক্রবারে মসজিদে নামাজ যেতেন, এবং তিনি বলতেন সেখানে গতকালকে স্বপ্ন দেখেছেন এই মসজিদে উনি নামাজ পড়তেছেন। তো মুসল্লিরা একজন মুখ দিয়ে চাওয়া তৈরি করতে কথা শুনে গত 7 দিন ধরে ইন্টেলিজেন্সের লোকজন বারবার আসতেছিল, সেটাই নিরাপত্তা দেখতে আসতেছিল বারবার। ওই লালবাগের মসজিদে হাফিজি হুজুরের মসজিদে উনি যাই বলেন আমি গতকাল স্বপ্ন দেখছি, আর সেখানে প্রেসিডেন্ট যাবে 7 দিন আগের থেকে আপনার সমস্ত সিকিউরিটি দেওয়া আছে। তো এখন এই ভদ্রলোকেরা, এই মানুষগুলা যখন ইসলামের কথা বলে, অনেকে সেটাকে বিশ্বাস করে, অনেকে সেটাকে ধারণ করে। তারপরে আপনি বলেন ইসলাম আমি রাষ্ট্রধর্ম করলাম, আমি কি শিয়ার ইসলাম না সুন্নির ইসলাম? আমাদের ইসলামের মধ্যে তো মানে একবারে প্রতিষ্ঠিত
আপনার 73টা আপনার মতবাদ আছে। ঠিক আরেকজন জিয়াউর রহমান 75-এর খুনের নেতৃত্বদাতা, তিনি তিনি এই মানুষগুলাকে বিভ্রান্ত করার জন্য সংবিধানে বিসমিল্লাহ করে। আপনার মনে আছে জিয়াউর রহমান কিন্তু বিসমিল্লাহ এরকম বলতে পারতেন না, সবসময় বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলতেন। প্লাস হচ্ছে আমাদের একজন বস ছিলেন মিডিয়াতে, তোয়াব খান। তোয়াব খান একবার পাকিস্তান, তোয়াব খান জিয়াউর রহমানের বলে ইয়ে ছিলেন, তথ্য কর্মকর্তা ছিলেন, জিয়াউর সামরিক প্রশাসক। আমাদের মিটিং একদিন বলেছে, একদিন রোজা মাসে জিয়াউর রহমান তাকে তার বাসায় ডাকলেন, বাসায় ডাকলে কোনো একটা কাজে, তাকে বেডরুমে নিয়ে গেলেন, তাকে বেডরুমে না রেখে বেডরুমে নিয়ে রেখে বললেন ওই তোয়াব খানকে, ওই ড্রয়িং রুমে মুসলমান গুলো বসা, ওইখানে আমরা নাস্তা করতে পারবো না, এখানে নাস্তা করতে করতে, এখানে ব্রেকফাস্ট করতে করতে আমরা আলাপ কাজ করেছি। এটা মানে উনি ওই জিন্নার মতো আর কি, জিন্না মানুষ ব্যক্তি মুসলিম ছিলেন না, জিয়াউর মানুষ ধর্মের অভিনয় করতেন, তিনি কোনো ধার্মিক ছিলেন না কিন্তু। না এখন দেখেন আমাদের তো ইতিহাসটা এরকমই, যেমন জিন্নাহ মোহাম্মদ আলী জিন্নাহ সাহেব পাকিস্তান করলো ধর্মের ভিত্তিতে রাষ্ট্র করার জন্য। তো ওনার জীবনাচার তো মানে সারা বিশ্বের মানুষ জানে, উনি তো মানে মুসলমান ছিলেন কিনা সেটাও বলে, উনি জীবনে কোনোদিন নামাজ পড়তেন কিনা সেটাও জানে। তারপরে আমাদের এই মানে ওনার নাম কিনা প্রফেসর ইউনুস সাহেব, ডক্টর ইউনুস, নোবেল বিজয়ী ইউনুস সাহেব, উনিও তো মানে আপনার এই যে একটা ধর্মের ইয়া নিয়ে লেবাস পরে এখানে আসছেন। তো ওনারও উনি জীবনাচার তার কেমন আছে, জিয়াউর রহমান সাহেবেরও জীবনাচার আমরা কেমন দেখছি। তারপর বেগম, ওনার ওয়াইফ বেগম জিয়ারও জীবনাচার আমরা বাংলাদেশের সমস্ত মানুষ জানে, খালি একজন ওনার কর্মীরাও জানে। একদিন ওনার এক নেতাকে আমার সাথে খুব ঘনিষ্ঠ, আমাদের খুব মানে কেন্দ্রীয় নেতা, একটা মানে একদিন ওই পারিবারিক বৈঠকে আলাপচারিতায় কথা বললাম আর কি, কথা তখন উঠাইলাম, কয়েকগুলো তো থাকেই রাজা বাদশার, মানে রাজা বাদশাদের জীবনে এগুলা কোনো অংশ, এগুলো থাকে রাজা বাদশাদের এগুলা কোনো দোষ না। এরশাদের বেলা এটা রংপুরে বলা হইতো, আজাদের এগুলো একটু হয়, রংপুরের লোকজন র বলতে পারতো না, ও বলতো আজা, রাজাকে বলতো আজা, আজাদের এমন কিছু হয় আর কি, সেটা এমন কিছু হয়। পাকিস্তানের সাথে আমাদের যে মিলিটারি গভর্নমেন্ট গুলা সবসময় ভালো সম্পর্ক ছিল, এই গভর্নমেন্টের ভালো সম্পর্ক উত্তরাধিকার হিসেবে খালেদা জিয়া জানজুয়া মারা যাওয়ার পরে প্রাইম মিনিস্টার খালেদা জিয়া শোক প্রকাশ করেছিলেন, তার কিন্তু প্রটোকল ভেঙে কিন্তু শোক দিয়েছিলেন সেটা উনি। আচ্ছা বারিক ভাই, এখন যেহেতু এইসব কথাগুলো উঠে আর কথা বলতে হয়, যে এখন বেগম জিয়া যখন জিয়াউর রহমান সাহেব ভারতে চলে গেলেন ওনার বেঙ্গল রেজিমেন্ট কিছু সৈন্য নিয়ে, তারপর ভারতে যাওয়ার পরে উনি জেড ফোর্স করলেন, মানে তখন ওনাকে সেক্টর কমান্ডার করা হইলো, জেড ফোর্স ছিলেন। আমরা বিভিন্ন সময় দেখছি বিভিন্ন যারা অনেক লোক অনেক মানে আপনার কিছু স্কোয়াডকে পাঠানো হয়েছিল বেগম জিয়াকে এই আপনার পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে, দ্যাট ইজ ঢাকা ক্যান্টনমেন্ট থেকে নিয়ে যাওয়ার জন্য। আমরা কিন্তু বারবারই দেখছি বেগম জিয়া কিন্তু প্রত্যেকবারে রিফিউজ করছে, এবং শেষবার 6 জন মুক্তিযোদ্ধাকে পাঠানো, ছেলেকে পাঠানো হলো, এবং ওই 6 জনের মধ্যে শুধু একজন বাঁচছিল, 5 জনকে কিন্তু পাকিস্তান আর্মি হত্যা করে। পরবর্তী তাহলে উনি সেদিন যান নাই। তারপরে জিয়া রহমান মরে যাওয়ার পরে জিয়া রহমানের ফাইলে বোধহয় যে কোনো একটা চিঠি বের হয়েছিল, মানে আপনার ব্রিগেডিয়ার বেগের, এবং উনি সেখানে কি লিখছিলেন যে তোমার পারফরমেন্সে আমরা উই আর ভেরি মাচ স্যাটিসফাইড, উই আর গোয়িং টু অ্যাসাইন ইউ এ বেটার পজিশন। তো এই কথাগুলো তো প্রচারিত, এগুলো হয়তো হয়েছে কি আজকে বাংলাদেশের সমস্ত ঢেউয়ের সাথে এগুলা মিশে যায়, কিন্তু এগুলো হয়তো মানে আওয়ামী লীগের 17 বছর মানে সময়ও এগুলা চর্চা করার বা এগুলা কথা বলার সাহস ওদের ছিল না। কারণ হচ্ছে যে কি দেশের সমাজ ব্যবস্থা, সমাজের ভিতরে এই ওদের প্রচারটা এমন ভাবে ছিল যে এটা সবকিছু ঢেকে রাখছিল। তো এখন এই কথাগুলা আস্তে আস্তে আসতেছে। আবার একটা কথা দেখবেন যে মুক্তিযুদ্ধের পরে অনেকে, যেমন বেগম জিয়ার শুনলাম, বেগম জিয়াকে জিয়াউর রহমান মানে গ্রহণ করবেন না, এটা আমরা শুনছি। এবং বেগম জিয়া আপনার
বঙ্গবন্ধুর কাছে গেছে, শেখ হাসিনার মাধ্যমে 32 নম্বরে তো যেদিন বিচার একদিন দুই দিন না, বহুদিন গিয়েছেন। এবং পরবর্তী সময় শেখ হাসিনার মাধ্যমে উনি বঙ্গবন্ধুর সামনে গেছেন, বঙ্গবন্ধুর কাছে বলতে পারছেন, বঙ্গবন্ধু জিয়াকে ডেকে ওনাকে হাতে তুলে দিয়েছেন। কিন্তু আমার একটা অবজারভেশন এখানে আছে, কারণ জিয়াউর রহমান ছিল একটা ধুরন্ধর লোক। ওনার সাথে যে ওই যে ওনাকে নেওয়ার জন্য লোক পাঠানো, সেটাও যে অভিনয় নয়, নাটক নয়, এটা আপনি কিভাবে বুঝবেন? এবং বেগম জিয়াও যে, আপনি বলতেছেন হয়তো বেগম জিয়া ওই 32 নম্বরের এরা কি করতে গেছিলেন? 32 নম্বর নানা কিছু এরা কি করতে গেছিলেন? রেখি তো এটা পরে পরবর্তী সময়, এটা তো প্রথম দিকে তার রেখি না। কিন্তু আমি বলছি যে এটাও একটা মানে আপনার এটা আর কি নাটক হইলো এই জন্য জিয়াউর রহমান প্রমাণ করতেছে চেয়েছেন যে ওনার সাথে ওই পাকিস্তানিদের মানে হয়তো উনি মনে মনে চিন্তা করছেন যেহেতু তার ওয়াইফ পাকিস্তানিদের হেফাজতে ছিল, একটা সন্দেহ হইতে পারে যে ওনার সাথে পাকিস্তানিদের সাথে কোনো আছে না, যোগাযোগ আছে কিনা। এটাকে উনি হয়তো আপনার করার জন্য মানে আপনার সেটাকে উনি ধামাচাপা দেওয়ার জন্য এটা করছে। যাই হোক, এখন কানেকশন কিন্তু ওনাদের জিয়াউর রহমান সাহেব থেকে বেগম, আপনার যেটা বলছেন জাঞ্জুয়া ছিল জিয়া সিনিয়র কর্নেল জাঞ্জুয়া, এবং মানে তার হেফাজতেই বা তার মানে বেগম জিয়া ক্যান্টনমেন্টে ছিলেন এবং ভালোভাবেই ছিলেন। এবং মানে উনাকে তো একবার যখন কি আপনার মুক্তিযোদ্ধাদের একটা কয়টা ছেলেকে পাঠানো হইলো, বেগম জিয়াকে খুলতে পরে পাওয়া গেল হোটেল ইন্টারকন্টিনেন্টালে। উনি সুইমিং পুলের পাশে বসেছিলেন। ওখানে যখন গেলেন তখন এটা এক ধরনের বক্তব্য মানে টেলিভিশনে বলছে, উনি তো লুকাইয়ে বলে নেই, উনি পরিষ্কার বলছেন যে এখান থেকে যাও, নতুবা আমি আর্মি ডাকবো, আমি সেনাবাহিনী ডাকবো। তখন ওইরা ওখান থেকে চলে আসছে। এরপরও আবার 6 জনকে পাঠানো হলো, এর মধ্যে 5 জনই কিন্তু নিহত হয়েছে, মানে 5 জন কিন্তু পাকিস্তান সেনাবাহিনী হত্যা করছে। তো এইভাবে ওনাদের সাথে এই যোগাযোগটা না। যেমন ইউনূস সাহেব দেখছেন, ইউনূস সাহেব যখন কি ক্ষমতা নিলেন ওই সময় তো যেন একটা উৎসব চলতেছিল। পাকিস্তানিদের সকালে পররাষ্ট্রমন্ত্রী আর মানে স্বরাষ্ট্রমন্ত্রী আসে, বিকালে পররাষ্ট্রমন্ত্রী আসে, অমুক একজন জেনারেল আসে, অমুক আসে। তারপরে দেখছেন আপনার হারানো ভাইকে ফেরত পেয়েছে তারা, পাকিস্তানে বলা হয়েছে হারানো ভাইকে ফেরত পেয়েছে তারা। হ্যাঁ, হারানো মানে ভাইকে তারা খুঁজে পেয়েছে। তারপরে আপনার দেখলেন যে সেনাবাহিনীর উপপ্রধান সে আপনার আপনার মানে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করছে, সে তার মধ্যে মানে আর প্রোটোকলের বাহিরে মানে বগলের লাঠি নিয়ে টুপি পরা, যে এগুলো আর কি মনে হয় যেন সে একটা করদ রাজ্যে আসছে আর কি। এখন এটা আমরাও আমাদের দুঃখ। এখন আপনি যেটা বলছেন পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আর কি বলবো, এটা কি আমাদের বলার কোনো আছে? হ্যাঁ, তাদের 2-4টা ইউনিভার্সিটি ভালো আছে, পাঞ্জাব ইউনিভার্সিটি বা এরকম কিছু ইউনিভার্সিটি আছে, কিন্তু ওখানে কি বাংলাদেশ থেকে ভালো ইউনিভার্সিটি? সেখানে বাংলাদেশে কিন্তু আপনার অস্ট্রেলিয়ার যে পাকিস্তানের স্টুডেন্ট পড়তে আসে, বাংলাদেশ স্টুডেন্ট যে পড়তে আসে, আমরা তো খুব কাছে থেকে দেখি বাংলাদেশে এরা সিরিয়াসলি পড়তে আসে, আর পাকিস্তানি এরা কোন রকম স্টুডেন্ট ভিসাটা বজায় রেখে কাজ করতে আসে, কিন্তু কাজ করতে আসে, রাইট? এটা কিন্তু ক্লাস করে না, এরা ক্লাস করে না, ভিসা কলেজে এদের ইয়েটা বজায় রাখে এবং এরা দিনরাত কাজ করে। কারণ হচ্ছে স্টুডেন্ট এখানে সপ্তাহে 20 ঘন্টার বেশি কাজ করতে পারে না পড়াশোনার কারণে আর কি। যেহেতু এরা স্টুডেন্ট আইডেন্টিটি গোপন করে কেসে কাজ করে, সে আনলিমিটেড কাজ করে, আনলিমিটেড কাজ বুঝি। এখন দেখেন আপনি পাকিস্তানের এরশাদের একটা দেখি হঠাৎ করে এটা বের হয়েছে, তারেক রহমানের সঙ্গে 2001 এর 111 এর আগে এর সাথে যে সমঝোতা হচ্ছিল সেটা উনি বলেছেন এখানে। পারবো না। আচ্ছা, তুমি বাসা আসো, আমার স্ত্রী ছেলের পাশে তারেক আসলো, তাকে কাগজ দিয়েছিলাম, এই শর্ত পূরণ করলে আমি যেতে পারি। আমি যে কাগজ দিয়েছিলাম, তুমি আমার বাসায় খেয়েছো, আমি তোমার বাসায় খেয়েছি, তোমাকে স্যুট উপহার দিয়েছি, আমাকে তুমি স্যুট উপহার দিয়েছো, কিন্তু আমি যে কাগজটা দিয়েছিলাম তার শর্তগুলো কতগুলো পূরণ তুমি করবে। প্রথম কথা, কয়টি আসন আমাকে দিবে, আমার এমপিদের কত টাকা করে দিবে,
আপনাকে আপনাদের এমপিদের 20 লক্ষ টাকা দেওয়া হবে, সে টাকাটা আমার কাছ থেকে তারা নেবে, আপনাকে দেবো না, আন্টিকে দেবো না, আপনার দিলে দিবেন না। আমার মুখের ওপর এই কথা বলে গেছে সে, আমার মুখের ওপর, যে আপনি 20 লক্ষ টাকা আপনার দিলে আপনি দিবেন না, আমার স্ত্রীও দিবে না। কেননা আমার কাছে তারা নেবে। আসন দেবে 18টি, কারণ জামাতের আসন ছিল 18টি, তার বেশি আসন আমাকে দেবে না। আমি বলছি যে তারেক কালকে প্রেসিডিয়াম মিটিং ডেকে আমি আমার কথাগুলো বলবো, তারা যে রাজি হয় আমি রাজি। যাওয়ার সময় বলে গেছে ওই ছেলে, আঙ্কেল ইফ ইউ ডোন্ট কাম টুমরো উই ডোন্ট নিড ইউ। রিমেম্বার দিস ওয়ার্ডস, ই টোল্ড ইন ইংলিশ, আঙ্কেল ইফ ইউ ডোন্ট কাম টুমরো উই ডোন্ট নিড ইউ। তারপরে 18ই ডিসেম্বর, সালটা মনে নাই, ওখানে পল্টন ময়দানে বিরাট মিটিং। আমি 4 দিন 5 দিন গা ঢাকা দিয়েছিলাম। আমার কাছে মেসেজ পাঠিয়েছিল যে আপনাকে চলে যেতে হবে দেশ থেকে, $20,000 দিয়েছিল। আমি এই প্রস্তাব পাওয়ার পর গা ঢাকা দিয়েছিলাম, 4-5 দিন বাইরে ছিলাম না। 18ই ডিসেম্বর যখন আওয়ামী লীগের সমাবেশ হলো, হঠাৎ করে আমি উপস্থিত হলাম। যে মুহূর্তে আমি ওখানে উপস্থিত হয়েছি, সমস্ত সমাবেশ উল্লসিত। তারা জানতো আবার তারা ক্ষমতা আসবে। আমি আমার দলের একটা লোকও ছিল না, সব ছাত্রলীগের ছেলেরা ছিল। আঙ্কেল আমরা আপনার জন্য জীবন দেবো, আপনার জন্য জীবন দেবো, এ কথা মনে আছে। আপনি আমাদের অপারেশন চা খান। আমার মনে আছে সেই মিটিং এ কর্নেল অলিও ছিল, বদরুদ্দোজা চৌধুরী ছিল, আপনারও মনে আছে? হ্যাঁ, ওই যে মহাজোট, সবাই মহাজোট, সেই ইয়াতে মহাজোট। এখন হইলো যে কি, তবুও তো মানে এখন এই যে তারেক জিয়া সাহেব আপনার যে ইয়ার মধ্যে পড়ছিল, আপনার 2007 সালে ওনার প্রতি যে সামরিক বাহিনীর যে আচরণটা ছিল, এটা তো অমূলক ছিল না। কারণ আমরা শুনেছি উনি সামরিক বাহিনীর বহু সিনিয়র মানে লেভেলের মানুষদেরকে হাওয়া ভবনে ডাকতেন এবং 1 ঘন্টা 1.5 ঘন্টা বসায় রাখতেন। তারপরে ওদেরকে মানে আপনার যেভাবে একটা ট্রিটমেন্ট করা, এটা সাধারণভাবে উনি তো সামরিক বাহিনীর মানে পরিবারের একজন সদস্য, এভাবে তো উনি তো একটা প্রোটোকল জানেন বা একটা কথা বলেন, কিন্তু তাদের মধ্যে সেই ক্ষোভটা ছিল এবং সেই ক্ষোভটা ওরা কিন্তু 2006-7 সালে সেটা তারা কিন্তু অ্যাপ্লাই করছে ওনার উপরে। তো যাই হোক, এখনো উনি আবার কিন্তু ইয়ার মধ্যে আগুন নিয়ে খেলা করতেছেন। প্রথম দেখা গেছে যে ইউনূসের শেষ দিকে 2 মাস আপনি যেটা আজকে বলছেন, তারপরে গত 1-2 মাস পাকিস্তানিদের আনাগোনা একটু বন্ধ হয়েছিল। এখন ইদানিং এত বেশি শুরু হয়ে গেছে, মানে আপনার মানে একটা ইউনূসের সময় তো মানে আমাদের ক্যান্টনমেন্ট ছিল মনে হয় যেন আইএসআই এর একটা হেডকোয়ার্টার, এবং আমরা শুনছি সিলেট না কোন ক্যান্টনমেন্টে নাকি আইএসআই এর একটা অফিসও খোলা হয়েছিল। মানে সেখান থেকে আইএসআই আরে বাবা, আপনি তো মনে আছে পাকিস্তান, আমরা যখন বাংলাদেশ হয় আমাদের লোকসংখ্যা ছিল 7.5 কোটি, ওদের ছিল 5.5 কোটি, ওদের এখন 22 কোটি। এই 22 কোটি লোকের মধ্যে 17% হইলো ওদের পেশা হইলো ভিক্ষা। এদের যে ফরেন রিমিটেন্স আসে, রিমিটেন্সের একটা অংশ আসে আপনার ইয়ে থেকে, এই যে 40 বিলিয়ন না 48 বিলিয়ন ডলার আসে এই ভিক্ষাবৃত্তির টাকা থেকে। সৌদি আরব এরা যখন হজে যায়, এখন মানে এদের সিটি দিয়ে জানাই যায়, তোমাদের আর কোনো যাদের ভিক্ষা পেশা তাদেরকে আমাদের এখানে আর পাঠাইও না কোনো ওই হজে বা উমরা হজে। তো এখন ওদের আপনার ইয়েটা হইলো এই জায়গায়, তার ওই দেশে আপনি যাবেন লেখাপড়া করতে, ওই দেশে আপনার প্রতিদিন যদি, যেমন গতকালকেও দেখলাম যে একটা গাড়ি বোমাতে 21 জন মানে মারা গেছে। তো আমার পোলাপাইন সেখানে পড়তে যাবে, পথের মধ্যে গাড়ি বোমা ফাটিয়ে মরে যাবে। তো এখানে কি মানে আমরা আমাদের শিক্ষামন্ত্রী মহোদয়ের কি এগুলা চোখে পড়ে না? তো এটা তো আসলে শিক্ষামন্ত্রীর কথা না, এগুলা তো হইলো আপনি যেটা বলছেন তারেক জিয়ার, তো এটা দাদার ভূমি বা পিতৃভূমি, সেটা পাকিস্তান। পাকিস্তানের মায়া তো তাদের থাকবেই। এখন বেগম জিয়ারা সব সময় খালি ভারত বিরোধী করে। তো আমরা তো দেখছি মানে ইয়ার কি বেগম জিয়া যখন কি আপনার হয় মুক্ত হয়,
ওনার শিলিগুড়ির বাড়ি আমরা কত ভিডিও দেখলাম নাকি? তো এটা তো ওনার সেখানে শিলিগুড়ির বাড়ি থাকা মানে কি বাড়ি থাকা তো কোনো অন্যায়ের কিছু না। ওনার বাবার কর্মস্থল হিসাবে থাকতেই পারে, জিয়াউর রহমানের সাহেবের পিতার কর্মস্থল হিসাবে উনি সেখানে মারা গেছেন, এটা থাকতেই পারে নাকি? এটা তো আমাদের কিন্তু আপনি যখন কি আপনার ধ্যান ধারণা, আপনার যখন আদর্শ যখন কি আমাদের বিপরীত, তখন তো আমরা আজকে আপনার সাথে এই কথাগুলো আমাদের বলতে হচ্ছে। আপনি কার সাথে ইয়েটা করছেন, সখ্যতা করছেন, যার থেকে মানে কিছুই পাওয়ার নেই আপনার, শুধু দেওয়া ছাড়া। কারণ এদের আমাদের ৭১-এর স্বাধীনতার পরে আমাদের যে পাওনা হিস্সা ছিল সেটাও তো দেয় না সে আমাকে কোনোদিন। হিস্সার কথা বাদ দেন, আমি আপনাকে বলি, এই আপনার বোধহয় মানে আজকে তো ২-৩ বছর আগে একটা টেলিভিশন টক শো চলতেছে, সেখানকার অর্থনীতিবিদরা মানে তখন ইমরান খান আসি বললেন যে আই উইল মেক পাকিস্তান অ্যাজ সুইডেন, আমি পাকিস্তানকে সুইডেন বানাবো। তখন যারা অর্থনীতিবিদ কয়েকজন ছিলেন, এখন তারা কিন্তু বাংলাদেশের সাথে তুলনা করা শুরু করলেন। আমাদের জিডিপি কত, ওদের জিডিপি কত, আমাদের এক্সপোর্ট কত, ওদের এক্সপোর্ট কত। তখন বললো যে বাংলাদেশ এখন যেখানে আছে যদি এখানে থেমে থাকে, আমরা যদি 10 বছর পরে যাইয়া বাংলাদেশ সমান হইতে পারবো, তো করলে খোদা কি কসম হামকো সুইডেন কি মানে বাদ দাও, হামকো বাংলাদেশ বানা দাও। আমি এটাও অনেক মানে সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও দেখছি, অনেক ছেলেরা মেয়েরা বলতেছে যে শেখ হাসিনাকে 5 বছরের জন্য পাকিস্তানটা ছেড়ে দাও, সে ঠিক বাংলাদেশে ঠিক করে চলে যাবে। This is the impression of Pakistani people, Pakistani intellectuals. আর সেখানে আমরা যাচ্ছি, আমাদের উনি ওনার ভরে গেছে, উনি গর্বে ভরে গেছে। উনি বলছে আমি গর্বিত পাকিস্তানিরা এমন ভাবে আগে এগিয়ে গেছে। অনেক ধন্যবাদ রাজ্জাক ভাই, আমরা আজকে এখানে রাখি। এর জন্য আবার একটু সুস্থতা কামনা করি, সুস্থ আগামী বৃহস্পতিবার যাতে আমরা তাকে নিয়ে আবার অনুষ্ঠানটা করতে পারি। দেখ, আজকে আপনার ওই শেষ একটা কথা বলতে হয়, বাংলাদেশে এখন যে সবচেয়ে ভয়াবহ সমস্যা হামের, এটা মানে আপনারা এখন আর কি করব, আমরা দোয়া করা ছাড়া আর আমাদের কিছুই করার নেই। এই সরকার এখন আপনার অভিনয়ের মধ্যে আছে তারা। হ্যাঁ, একটা মানুষ একটা প্রধানমন্ত্রী সিনেমা দেখবে না এটা আমরা বলি না, নাটক দেখবে আমরা বলি না, কিন্তু নাটকের পাশাপাশি এই যে হামের যারা সাধারণ মানুষগুলা তাদের খবর নিবে এটাও তো মানুষ আশা করতে পারে, কিন্তু তাদের সবাই উদাসীন, কেউ কারো দিকে নাই। তারপরে আবার এই যে দর্শন এগুলাও একটা মহামারী আকারে ধারণ করছে। এই সব কিছু থেকে বাংলাদেশটা যাতে উদ্ধার হয় আমরা সেই দোয়াই করি। এই সময় হাম ছড়িয়ে যাবে আশঙ্কা করে আগে থেকে আইসিইউ বানিয়ে বসে থাকবে? সে কি রাস্তাঘাট যেন দুর্ঘটনা না হয় এই জন্য বসে বসে রাস্তা পাহারা দিবে? চাইলে আসলে দায় মুক্তি দেওয়াই যায়। সরকার কি করবে? সরকার আসলে কি করবে? সরকারের কিছুই করার নাই, এনসিবি কিছুই করার নাই। এনসিবি এটা তারা কি করবে? ঠিক আছে, যাই হোক, সরকার কিছু করার না থাকলে আমাদেরও কিছু করার নাই। এখন আমরা আমাদেরকে দেখবো, এই হলো কথা আর কি।